তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা। আমি ওর সাথে আর কোনো কথা বলতে চাইতেছি না। তুমি আরে সুন্দর করে বুঝে বিদায় করাম। মতলব আমার এখানে কেমনে সাহায্য করতে পারি শুনি? আমি এখানে কোনো সাহায্য নিতে আসিনি। আমি অনেকের বিষয়ে কিছু কথা বলতে আসছি। আপনার উচিত ছিল তখন আপনার এই বাড়িতে চলে আসা, কিন্তু আপনি আসেননি। আপনি অবহেলা করছেন। আপনার এই অবহেলার কারণে আপনার সন্তান রাস্তায় অ্যাম্বুলেন্স হয়ে মারা গেছে। একটু চিন্তা করে দেখ, জানি অনেক ভুল করছে, কিন্তু আমরাও তো ভুল করছি, তাই না? তুমি এখানে কেন আবার আসছো? তোমাকে কেন বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। আমি এখানে বারবার আসবো। আমি রাতুল রাজ আপনাদেরকে আশ্রয় দিয়েছিলাম, ভুলে গেছে? আমি অত কথা জানি না। তুমি আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা বলো। প্রশ্নই আসে না। ভালোবাসা যখন অহংকারের কাছে হেরে যায় তখন ঠিক কতটা যন্ত্রণা বুকে চেপে একজন মানুষকে পথে পথে ঘুরে বেড়াতে হয় তা আজকের পর্ব না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করতে পারতেন না। নিজের স্ত্রীর কাছে অপমানিত হওয়াটা হয়তো একজন স্বামী মেনে নিতে পারে, কিন্তু নিজের জন্মদাতা বাবা মাকে যখন শত মানুষের সামনে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেওয়া হয় তখন সেই ছেলের বুকের ভেতরটা ঠিক কেমন করে সেটা কি মেঘলার মতো অহংকারী মেয়েরা কোনোদিন বুঝতে পারবে? আজ অনিকের চোখের জলের যে দাম মেঘলা আর তার পরিবার দিল না, সেই জলের বন্যায় কিন্তু একদিন তাদের পুরো অহংকারের রাজপ্রাসাদ ভেসে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অনেক কি সত্যিই ডিভোর্স দিয়ে দেবে, নাকি এই অপমানের চরম প্রতিশোধ নিতে এক নতুন অনিকের জন্ম হবে? দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের আজকের পর্বটি যারা দেখেছেন, আমি নিশ্চিত তাদের প্রত্যেকের বুকের ভেতরটা অন্তত একবারের জন্য হলেও কেঁপে উঠেছে। আমরা নাটকে অনেক ধরনের অপমান দেখেছি, অনেক কষ্ট দেখেছি, কিন্তু আজকের পর্বে মেঘলা এবং তার বাবা মা অনিক আর তার অসহায় বাবা মায়ের সাথে যে আচরণটা করল সেটা কোনোভাবেই একজন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। আজকের রিভিউতে আমরা এই পর্বের প্রতিটি দৃশ্যকে একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করব এবং সেই সাথে খুঁজে বের করার চেষ্টা করব আগামী পর্বে ঠিক কী ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে এই মেঘলাদের জীবনে। তাই পুরো রিভিউটি একদম শেষ পর্যন্ত পড়ার বা শোনার অনুরোধ রইল, কারণ আজকের আলোচনাটা হতে চলেছে অত্যন্ত গভীর এবং আবেগময়। শুরুতেই যদি আমরা লক্ষ্য করি মেঘলাদের অফিসের সেই দৃশ্যটির দিকে, যেখানে মেঘলার বাবা মাকে দেখে অনিকের বাবা মা তাদের সাথে কথা বলতে এসেছিল, একবার চিন্তা করে দেখুন তো অনিকের বাবা মা কতটা সহজ সরল এবং সাধারণ মানুষ। তাদের ভেতরে কোনো অহংকার নেই, কোনো প্যাঁচগোজ নেই। তারা শুধু চেয়েছিল তাদের ছেলের শ্বশুর শাশুড়ির সাথে একটু ভালো ব্যবহার করতে। কিন্তু মেঘলার মা ঠিক কতটা নিচু মানসিকতার মানুষ হলে এমন বয়স্ক দুজন মানুষকে সবার সামনে ফক্কিন্নির সাথে তুলনা করতে পারে? মেঘলার মা যখন অনিকের মাকে উদ্দেশ্য করে বলছিল যে সে ফক্কিন্নির মতো ভিক্ষে চাইতে এসেছে, তখন সত্যি বলতে আমার নিজেরই স্ক্রিনের দিকে তাকিয়ে ভীষণ রাগ হচ্ছিল। একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বড় আর কিছুই নেই, আর সেই মা যখন সন্তানের সুখের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ধনীদের পায়ের কাছে গিয়ে দাঁড়ায়, তখন তাদের এই পরিণতি দেখতে হয়। কিন্তু ওই অফিসে একজন অন্তত ভালো মানুষ ছিল যে এই অন্যায়ের প্রতিবাদ করেছে। সেই মেয়েটি যখন মেঘলার মাকে বোঝানোর চেষ্টা করল যে ওনারা আপনাদের সমতুল্য, ওনাদের সাথে এমন ব্যবহার করা ঠিক হচ্ছে না, তখন মেঘলা যে কাজটা করল সেটা কোনো সভ্য ঘরের মেয়ে করতে পারে না। মেঘলা সোজা ওই মেয়েটির গালে কষে এক চড় বসিয়ে দিল। দর্শক বন্ধুরা, আপনারা একবার ভাবুন, একটা অফিসের ভেতরে সবার সামনে একজন কর্মীকে শুধু এই কারণে চড় মারা হলো কারণ সে দুজন অসহায় বৃদ্ধ মানুষের পক্ষে কথা বলেছিল। মেঘলার এই চড়টা শুধু ওই মেয়েটির গালে পড়েনি, এই চড়টা পড়েছে পুরো সমাজের সেই সব গরিব মানুষদের গালে যারা প্রতিনিয়ত এই ধনী অহংকারী মানুষদের কাছে নির্যাতিত হচ্ছে। মেঘলা তার ক্ষমতার দাপট দেখিয়ে ওই মেয়েটিকে সাথে সাথে চাকরি থেকে বের করে দেবার হুমকি দিল। এই দৃশ্যটি দেখে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে মেঘলার ভেতরে মানবিকতা বলে আর কিছু অবশিষ্ট নেই। তার চোখের সামনে শুধু টাকার মোহ আর মিথ্যা অহংকার ঘুরে বেড়াচ্ছে। এর পরের দৃশ্যটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব মেঘলা আর সাব্বিরের সেই ছাদের ওপরের কথোপকথন। সাব্বির ছেলেটা প্রথম থেকেই কিন্তু একটা রহস্যময় চরিত্র। সে মাঝে মাঝেই এমন সব কথা বলে যা মেঘলার মাথার ওপর দিয়ে যায়। সাব্বির মেঘলাকে বোঝানোর চেষ্টা করছিল যে অনিক তাকে ভালোবাসে না, বরং অনিক তাকে ব্যবহার করছে। সাব্বির মেঘলাকে ডিভোর্স দেবার পরামর্শ দিচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সাব্বির কেন হঠাৎ করে মেঘলার এত আপন হতে চাইছে? সাব্বিরের ভেতরে কি কোনো লুকিয়ে থাকা উদ্দেশ্য আছে? সে কি সত্যিই মেঘলার ভালো চায়,
নাকি অনিক আর মেঘলার সম্পর্কটা চিরতরে ভেঙে দিয়ে সে নিজে কোনো ফায়দা লুটতে চাইছে? সাব্বির বারবার মেঘলাকে বোঝাতে চাইছে যে অনিক তাকে ঠকাচ্ছে, কিন্তু মেঘলা কি একবারও নিজের মনকে প্রশ্ন করেছে যে সত্যিই কি অনিক তাকে ঠকাচ্ছে, নাকি সে নিজেই নিজের অহংকারের আগুনে পুড়ে অনিকের মতো একটা খাঁটি ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিচ্ছে? মেঘলা বলছে সে মৃত্যুর আগ পর্যন্ত শুধু অনিককেই ভালোবাসবে, কিন্তু তার এই ভালোবাসার মধ্যে তো কোনো সম্মান নেই। যে ভালোবাসায় স্বামীর বাবা মাকে সম্মান করা যায় না, সেই ভালোবাসার আসলে কোনো মূল্যই নেই। সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্যটি ছিল মেঘলার বাবা মায়ের বিবাহবার্ষিকী সেই অনুষ্ঠানটি। অনেক ছেলেটা কতটা পাগল হলে এই চরম অপমানের পরও নিজে হাতে একটা কেক কিনে নিয়ে যায় তার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী পালন করার জন্য। অনেক যখন কেকটা হাতে নিয়ে সেই ঘরে ঢুকল, তার চোখে মুখে একটা অন্যরকম আনন্দ ছিল। সে হয়তো ভেবেছিল এই একটা কেক হয়তো তাদের দুই পরিবারের মাঝের সব দূরত্ব কমিয়ে দেবে। সে হয়তো ভেবেছিল তার এই ভালোবাসা দেখে মেঘলা আর তার বাবা মায়ের মন একটু হলেও গলবে, কিন্তু হলো তার ঠিক উল্টো। মেঘলা আর তার বাবা মা অনেককে দেখে এমন একটা এক্সপ্রেশন দিল যেন কোনো অছুত মানুষ তাদের রাজপ্রাসাদে ঢুকে পড়েছে। মেঘলা সবার সামনে অনেককে অপমান করল, তাকে বেরিয়ে যেতে বলল। অনেক যখন কেকটা এগিয়ে দিয়ে বলছিল যে সে শুধু এই দিনটা উদযাপন করতে এসেছে, তখন মেঘলার বাবা মা যে তাচ্ছিল্যের হাসি হাসল তা সত্যিই মেনে নেবার মতো ছিল না। অনেকের চোখের দিকে তখন তাকানো যাচ্ছিল না। একটা মানুষ যখন তার সবটুকু ভালোবাসা উজাড় করে দেবার পর বিনিময়ে শুধু ঘৃণা আর অপমান পায়, তখন তার ভেতরের পৃথিবীটা ঠিক এভাবেই ভেঙে চুরমার হয়ে যায়। অনেক যখন ওই অফিস থেকে অপমানিত হয়ে বেরিয়ে আসছিল, তখন তার হাঁটার স্টাইলটা একবার খেয়াল করেছেন কি? একটা জীবন্ত লাশ যেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তার নিজের কোনো হুঁশ নেই, আশেপাশে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। একটা চলন্ত গাড়ি তাকে প্রায় ধাক্কা দিয়েই দিচ্ছিল, কিন্তু অনিকের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার মস্তিষ্কে তখন শুধু ওই অপমানের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। তার বাদামাকে ফকিন্নি বলা, সবার সামনে তাকে তাড়িয়ে দেওয়া, তার ভালোবাসার কেকটাকে প্রত্যাখ্যান করা, এই সব মিলিয়ে অনেক মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিল। রাস্তার মাঝখানে সাব্বির আর তার লোকেরা যখন গাড়ি থেকে নেমে অনেকের সাথে কথা বলছিল, তখন সাব্বির অনেককে সরাসরি বলছিল যে তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সাব্বির অনেককে একটা মানসিক চাপ দিচ্ছিল যাতে অনেক পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু আমার মনে হয় সাব্বিরের এই কথাগুলোই অনেকের ভেতরে একটা জেদ তৈরি করবে। মানুষ যখন সব দিক থেকে দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন তার আর হারাবার কিছু থাকে না, আর যে মানুষের হারাবার কিছু নেই সে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এরপর আমরা দেখলাম মেঘলার বাবা মা সাব্বিরের সাথে কথা বলছে। এখানে একটা পুরনো কাহিনী উঠে এসেছে। রাতুল নামের একটা ছেলের কথা বলা হচ্ছে যে একসময় মেঘলাকে বিয়ে করার কথা দিয়েও তাকে বিয়ে করেনি এবং মেঘলাদের বাসা থেকে বের করে দিয়েছিল। তখন সাব্বির নাকি মেঘলাদের আশ্রয় দিয়েছিল। এই কথাগুলো থেকে বোঝা যায় মেঘলাদের অতীত খুব একটা সুখকর ছিল না, তারাও একসময় অপমানিত হয়েছিল, কিন্তু সেই অপমানের কষ্টটা তারা এখন ভুলে গেছে। তারা ভুলে গেছে যে অন্যকে অপমান করলে সেই অপমানের আগুন একদিন নিজেদের ঘরেও এসে লাগতে পারে। মেঘলার বাবা যখন বড় বড় কথা বলছিল, তখন সাব্বির তাকে খুব সুন্দরভাবে মনে করিয়ে দিল যে একসময় তাদেরও ঠিক এই অবস্থায় ছিল। সাব্বির মেঘলার বাবা মাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে তারা এখন যা করছে সেটা মোটেও ঠিক হচ্ছে না। কিন্তু মেঘলার বাবা মা কি সেই কথা শুনবে? তাদের চোখে তো এখন টাকার রঙিন চশমা। আর একেবারে শেষ দৃশ্যের কথা যদি বলি, তাহলে মেঘলা যখন অনিকের সেই ভাঙাচোরা বস্তির মতো বাড়িতে আসে, তখন অনিক বসে বসে থালা বাসন মাজছিল। মেঘলা দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। একটা সময় হয়তো মেঘলা অনিককে এই সাধারণ রূপেই ভালোবেসেছিল, কিন্তু আজ সেই সাধারণ জীবনটাই মেঘলার কাছে সবচেয়ে বড় অপরাধ বলে মনে হচ্ছে। মেঘলা অনিকের সামনে এসে যখন ডিভোর্স দেওয়ার কথা তুলল, তখন অনিকের মুখ থেকে কোনো কথা বের হল না। অনেক শুধু নির্বাক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়েছিল। অনেক হয়তো ভাবছিল এই সেই মেয়ে যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, আজ সেই মেয়েটাই তাকে শুধু গরিব হওয়ার অপরাধে ডিভোর্স দিতে চাইছে।
মেঘলা বলছে সে অনিকের সাথে আর থাকতে পারবে না, কারণ এই জীবন তার কাছে এখন নরকের মতো মনে হচ্ছে। কিন্তু মেঘলা কি জানে যে আসল নরক তো সে নিজেই তৈরি করেছে, তার অহংকার আর জেদের বশবর্তী হয়ে। অনেক যখন ডিভোর্স পেপারে সই করে মেঘলার হাতে ধরিয়ে দেবে, তখন হয়তো মেঘলা সাময়িকভাবে একটা জয়ের আনন্দ অনুভব করবে। সে ভাববে সে তার জীবন থেকে একটা বিশাল বড় আপদ বিদায় করতে পেরেছে। কিন্তু মেঘলা জানে না যে সে আসলে কি হারিয়েছে। আমার মনে হয় যখন মেঘলা সেই ডিভোর্স পেপার নিয়ে নিজের বিলাসবহুল প্রাসাদে ফিরে যাবে, তখন তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করবে। কারণ মানুষ যতই টাকার পাহাড় গড়ুক না কেন, দিন শেষে যখন সে একা নিজের ঘরে বসে থাকে, তখন তার একটা কাঁধ লাগে মাথা রাখার জন্য। মেঘলার জীবনে এখন অনেক মানুষ আছে যারা তার টাকার জন্য তাকে সম্মান করে, কিন্তু এমন কেউ নেই যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। সাব্বির নামের যে চরিত্রটিকে আমরা মেঘলার আশেপাশে ঘুরঘুর করতে দেখছি, তার আসল উদ্দেশ্য আগামী কয়েকটা পর্বের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। সাব্বিরকে দেখে প্রথম থেকেই খুব ধূর্ত এবং চতুর মনে হয়েছে। সে একদিকে মেঘলার বাবা মাকে তাদের অতীত মনে করিয়ে দিয়ে অপমান করছে, আবার অন্যদিকে মেঘলাকে উস্কে দিচ্ছে অনেককে ছেড়ে দেওয়ার জন্য। এর পেছনে সাব্বিরের একটা ভয়ঙ্কর মাস্টার প্ল্যান থাকতে পারে। আমার ধারণা সাব্বির হয়তো মেঘলাদের পুরো সম্পত্তি এবং ব্যবসা নিজের হাতে নেওয়ার জন্যই এত বড় একটা জাল বিছিয়েছে। সে খুব ভালো করেই জানে যে অনেক যতদিন মেঘলার সাথে থাকবে, ততদিন সে মেঘলার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ অনেক মেঘলাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে এবং তাকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে। তাই সাব্বিরের প্রথম টার্গেট ছিল অনেককে মেঘলার জীবন থেকে সরিয়ে দেওয়া, আর সেই কাজে সে শতভাগ সফল হতে চলেছে। আগামী পর্বগুলোতে গল্পের গতিপথ সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যেতে পারে বলে আমার মনে হচ্ছে। এতদিনের সেই চোখের জল ফেলা দুর্বল অনেক হয়তো আর থাকবে না। তার বাবা মাকে সবার সামনে যেভাবে ফকিন্নি বলে অপমান করা হয়েছে, সেই অপমানের প্রতিশোধ অনেক কোনো মারামারি বা ঝগড়া করে নেবে না। সত্যিকারের প্রতিশোধ হলো নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে এই অহংকারী মানুষগুলোকে খুব ক্ষুদ্র বলে মনে হবে। আমার ধারণা অনেক হয়তো এবার নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেবে। সে হয়তো কোনো ছোট কাজ দিয়ে শুরু করবে, অথবা তার ভেতরে থাকা কোনো সুপ্ত প্রতিভা কাজে লাগিয়ে একটা নতুন ব্যবসার সূচনা করবে। নাটকের গল্পে অনেক সময় দেখা যায় যে সাধারণ একটা ছেলের পেছনে কোনো বড় মানুষের আশীর্বাদ থাকে, অথবা সে এমন কোনো সুযোগ পেয়ে যায় যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। অনেকের সততা এবং তার পরিশ্রমী মানসিকতা তাকে খুব দ্রুত সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। আপনারা এটা চিন্তা করে দেখুন তো, যেদিন অনেক একটা দামি স্যুট পরে বিলাসবহুল গাড়ি থেকে নামবে এবং মেঘলার বাদামায়ের সেই অহংকারের কোম্পানির সামনে এসে দাঁড়াবে, সেদিন পরিস্থিতি ঠিক কেমন হবে? সেদিন মেঘলা আর তার বাবা মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তারা বুঝতে পারবে যে তারা যাকে ফকিন্নি বলে তাড়িয়ে দিয়েছিল, সে আসলে কোনো ফকিন্নি ছিল না, সে ছিল একটা ঘুমন্ত বাঘ যাকে তারা নিজেরাই জাগিয়ে তুলেছে। অন্যদিকে মেঘলাদের পারিবারিক ব্যবসার দিকে যদি আমরা নজর দিই, তাহলে সেখানেও একটা বড় ধরনের ধস নামার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মেঘলা যেভাবে সাধারণ কর্মীদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের গায়ে হাত তোলে, এটা কখনোই একটা সুস্থ কর্পোরেট পরিবেশ হতে পারে না। যে মেয়েটি মেঘলার বাবা মায়ের অপমানের প্রতিবাদ করায় মেঘলার হাতে চড় খেয়েছিল, সেই মেয়েটি হয়তো এই গল্পের একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আমার মনে হচ্ছে ওই মেয়েটি হয়তো কোম্পানির এমন কোনো গোপন তথ্য বা দুর্নীতির প্রমাণ নিজের কাছে রেখে দেবে, যা মেঘলাদের পুরো ব্যবসাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। সাব্বির হয়তো সেই সুযোগটাই কাজে লাগাবে। সাব্বির হয়তো আড়াল থেকে কলকাঠি নেড়ে মেঘলাদের কোম্পানির শেয়ার মার্কেট বা বড় কোনো প্রজেক্ট ধ্বংস করে দেবে। মেঘলা আর তার বাবা মা অহংকারের ঘোরে এতটাই অন্ধ হয়ে আছে যে তারা তাদের আশেপাশের শত্রুদের চিনতেই পারছে না। যখন তাদের ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাবে, যখন তাদের বিলাসবহুল বাড়ি নিলামে উঠবে, তখন তাদের চোখের ওই রঙিন চশমা খসে পড়বে। ঠিক তখনই তারা বুঝতে পারবে যে টাকা আর ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ আছে তো কাল নেই, কিন্তু মানুষের ভালোবাসা আর সম্মান একবার হারিয়ে গেলে তা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। এই নাটকের সবচেয়ে বড় মেসেজটাই হল অহংকার পতনের মূল। মেঘলার বাবা মা একসময় গরিব ছিল। সাব্বির যখন তাদের সেই রাতুল নামের ছেলেটির কথা মনে করিয়ে দিল, তখন আমরা বুঝতে পারলাম যে মেঘলার পরিবারও একসময় পথে পথে ঘুরেছে। কিন্তু যখন তাদের হাতে কাঁচা টাকা এসেছে, তখন তারা নিজেদের অতীত সম্পূর্ণ ভুলে গেছে। আমাদের সমাজে এই ধরনের নবধনীদের সংখ্যা এখন অনেক বেশি। তারা ভুলে যায় যে জীবন একটা চক্রের মতো। আজ আপনি যাকে নিচে ফেলে দিয়ে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন,
কাল হয়তো ভাগ্যের নির্মম পরিহাসে আপনাকে তার পায়ের নিচেই এসে দাঁড়াতে হবে। আমার ধারণা গল্পের একদম ক্লাইম্যাক্সের দিকে আমরা দেখতে পাব মেঘলা তার বাবা মাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। ঠিক সেই মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়াবে সেই অনিক, যাকে তারা কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিয়েছিল। অনিক হয়তো তখন তাদের অপমান করবে না, কারণ অনিকের শিক্ষা আর মেঘলার শিক্ষার মধ্যে আকাশ পাতাল তফাত। অনিকের বাবা মা তাকে শিখিয়েছে কিভাবে মানুষকে সম্মান করতে হয়, আর মেঘলার বাবা মা তাকে শিখিয়েছে কিভাবে মানুষকে টাকার জোরে অপমান করতে হয়। অনিক হয়তো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আর অনিকের এই মহানুভবতা মেঘলার কাছে হাজারটা চড়ের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হবে। মেঘলা তখন নিজের ভুল বুঝতে পেরে অনিকের পায়ে পড়ে ক্ষমা চাইবে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, কারণ ভাঙা কাঁচ যেমন জোড়া লাগালে আগের মতো হয় না, ঠিক তেমনি ভাঙা বিশ্বাস আর ভাঙা মন কখনো আগের মতো জোড়া লাগে না। আমি আরও একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছি, সেটা হলো মেঘলা আর অনিকের ভেতরের মানসিক দ্বন্দ্ব। মেঘলা বারবার বলছে সে অনিককে ভালোবাসবে, মৃত্যুর আগ পর্যন্ত শুধু অনিককেই ভালোবাসবে, কিন্তু তার এই কথাগুলোর সাথে তার কাজের কোনো মিল নেই। সে মুখে ভালোবাসার কথা বলছে, কিন্তু কাজেই সে অনিককে প্রতিটা মুহূর্তে খুন করছে। এই ধরনের মানসিকতাকে বলা হয় টক্সিক লাভ বা বিষাক্ত ভালোবাসা। মেঘলা আসলে অনিককে ভালোবাসে না, সে ভালোবাসে অনিকের উপর তার যে ক্ষমতা ছিল সেটাকে। সে চায় অনিক তার পায়ের কাছে পড়ে থাকুক, তার কথায় উঠুক আর বসুক। কিন্তু ভালোবাসা তো কোনো দাসত্ব নয়। ভালোবাসা মানে হল সম্মান দেওয়া, একে অপরের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল থাকা। অনিক যখন তার বাবা মাকে নিয়ে আত্মসম্মানের সাথে বাঁচতে চাইল, তখন মেঘলার সেই ইগোতে আঘাত লাগল। সে মেনে নিতে পারল না যে অনিক তার অবাধ্য হচ্ছে, আর এই অহংকারের কারণেই সে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আগামী পর্বে যখন অনিক সত্যি সত্যি ডিভোর্সে সই করে দিয়ে তার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে, তখন মেঘলার এই মিথ্যা অহংকারের দেওয়াল হুড়মুড় করে ভেঙে পড়বে। সে বুঝতে পারবে যে সে তার জীবনের সবচেয়ে দামি হীরাটাকে কাঁচ মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছে। রাতের অন্ধকারে একা নিজের ঘরে বসে মেঘলা হয়তো অনিকের সেই পুরনো স্মৃতিগুলো মনে করে অঝরে কাঁদবে, কিন্তু সেই কান্নার আওয়াজ শোনার জন্য তখন আর অনিক তার পাশে থাকবে না। সাব্বিরের চরিত্রটি নিয়ে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব সে খুব সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। সাব্বির রাস্তার মাঝখানে অনিককে যে কথাগুলো বলেছিল, সেগুলো আপাতদৃষ্টিতে খুব নিষ্ঠুর মনে হলেও এর ভেতরে একটা গভীর সত্য লুকিয়েছিল। সে অনিককে বলেছিল যে মরে যাও, কারণ এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সাব্বির হয়তো ইচ্ছা করেই অনিকের ভেতরের পৌরুষত্বটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। সাব্বির হয়তো চায় অনিক ঘুরে দাঁড়াক এবং মেঘলাকে একটা উচিত শিক্ষা দিক। আবার এমনও হতে পারে সাব্বির আসলে মেঘলাদের ধ্বংস চায়, আর সেই ধ্বংসের পথে অনিক যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, তাই সে আগেভাগেই অনিককে সরিয়ে দিচ্ছে। সাব্বির যদি সত্যি সত্যি ভিলেন হয়, তাহলে আগামী কয়েকটা পর্বের মধ্যেই তার আসল চেহারা বেরিয়ে আসবে। সে হয়তো মেঘলার বাবা মায়ের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সব সম্পত্তি হাতিয়ে নেবে এবং মেঘলাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেবে যেখানে মেঘলার আর আত্মহত্যার পথ ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তখন মেঘলা বুঝতে পারবে যে সাব্বিরের মতো চকচকে মানুষগুলো আসলে বিষধর সাপ, আর অনেকের মতো সাধারণ মানুষগুলোই হল সত্যিকারের নির্ভরতার আশ্রয়। দর্শক বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই নাটকটি দেখছেন, তারা নিশ্চয়ই আমার এই কথাগুলোর সাথে একমত হবেন যে গরিব ঘরের রাজপুত্র নাটকটি শুধু একটা প্রেমের গল্প নয়, এটা আমাদের পুরো সমাজের একটা আয়না। এই নাটকে দেখানো হয়েছে কিভাবে টাকার কাছে মানুষের আবেগ আর সম্পর্কগুলো বিক্রি হয়ে যায়, কিভাবে শিক্ষিত মানুষগুলো টাকার অহংকারে নিজেদের মনুষ্যত্ব হারিয়ে ফেলে। অনিকের বাবা মায়ের সেই অসহায় মুখগুলো আমাদের সমাজের হাজারো বাবা মায়ের মুখ, যাদের সন্তানরা হয়তো ভালোবেসে কোনো বড়লোকের মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু পরেই সেই মেয়ের পরিবারের কাছে পদে পদে অপমানিত হতে হয়েছে। এই ধরনের পরিস্থিতি সমাজে অহরহ ঘটছে, আর আমরা নীরবে তা দেখে যাচ্ছি। কিন্তু দিন শেষে সত্যের জয় এবং অহংকারের পতন হবে, এটাই এই নাটকের মূল উপপাদ্য বিষয়। আমি ব্যক্তিগতভাবে চাই আগামী পর্বে অনেক যেন কোনোভাবেই মেঘলার কাছে দুর্বলতা প্রকাশ না করে।
অনেক যেন একজন সত্যিকারের রাজপুত্রের মতো মাথা উঁচু করে মেঘলার ওই ডিভোর্স পেপারে সই করে দিয়ে তাকে চিরতরে বিদায় জানায়। আর সেখান থেকেই যেন শুরু হয় অনেকের নতুন জীবনের এক দুর্দান্ত লড়াই, যে লড়াইয়ে সে নিজেকে প্রমাণ করবে এবং মেঘলাদের মতো অহংকারী মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে টাকা থাকলেই মানুষ বড় হয় না, বড় হতে গেলে একটা সুন্দর এবং সৎ মন থাকতে হয়। পরবর্তী পর্বগুলোতে আমরা হয়তো অনেকের জীবনের সেই সংগ্রামগুলো দেখতে পাব। সে হয়তো দিন-রাত এক করে পরিশ্রম করবে, তার বাবা মা তাকে এই কঠিন সময় সবচেয়ে বেশি মানসিক সাপোর্ট দেবে। অনেকের মা, যে মা মেঘলাদের অফিসে অপমানিত হয়েও নিজের ছেলের জন্য নীরবে চোখের জল ফেলেছে, সেই মায়ের আশীর্বাদ অনেককে খুব দ্রুত সফলতার মুখ দেখাবে। অন্যদিকে মেঘলার জীবনে নেমে আসবে এক চরম অন্ধকার। সাব্বিরের আসল রূপ যখন প্রকাশ পাবে, তখন মেঘলার বাবা মা বুঝতে পারবে তারা কত বড় ভুল করেছে। তারা হয়তো সাব্বিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সাব্বির ততক্ষণে এমনভাবে সব গুছিয়ে নেবে যে তাদের কিছুই করার থাকবে না। মেঘলার বাবা হয়তো এই শোক সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়বে, আর মেঘলার মা, যে কিনা সবচেয়ে বেশি অহংকারী ছিল, তাকে হয়তো মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চাইতে হবে। এই দৃশ্যগুলো দর্শকদের মনে একটা অদ্ভুত প্রশান্তি দেবে, কারণ আমরা সব সময় চাই অন্যায়ের যেন সঠিক বিচার হয়, আর প্রকৃতি সব সময় তার নিজের নিয়মেই বিচার করে। প্রকৃতির এই বিচারে কেউ কোনোদিন পার পেয়ে যেতে পারে না। সবশেষে আমি বলতে চাই, অনিক এবং মেঘলার এই গল্পের শেষটা হয়তো অনেক বেশি ইমোশনাল হবে। মেঘলা যখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, তখন হয়তো সে আবার সেই পুরনো বস্তির বাড়িতে ছুটে আসবে অনিককে খোঁজার জন্য। কিন্তু তখন সে সেখানে অনিককে খুঁজে পাবে না। সে হয়তো জানতে পারবে অনিক এখন অনেক বড় একজন মানুষ হয়ে গেছে। তখন মেঘলার যে অনুশোচনা হবে, সেই অনুশোচনার আগুনে সে প্রতিদিন তিলে তিলে জ্বলত। এই নাটকটি আমাদের শিখিয়ে দিচ্ছে যে কাউকে কখনো তার বর্তমান অবস্থা দেখে অবহেলা বা অপমান করতে নেই, কারণ মানুষের ভাগ্য বদলাতে খুব বেশি সময় লাগে না। আজ যে রাস্তার ভিখারি, কাল সে রাজপ্রাসাদের রাজা হতে পারে। দর্শক বন্ধুরা, আমার এই দীর্ঘ বিশ্লেষণ এবং প্রেডিকশন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বলা ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাদের কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে, এবং আগামী পর্বে আপনারা অনেকের কাছ থেকে ঠিক কী ধরনের প্রতিক্রিয়া আশা করছেন, সেটা কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। আপনাদের প্রতিটি কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আজকের এই রিভিউটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে এবং আমার এই বিশ্লেষণ আপনাদের মনের কথার সাথে মিলে যায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী পর্বের রিভিউ আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে আরও সুন্দর সুন্দর রিভিউ এবং গল্প বিশ্লেষণ তৈরি করতে অনুপ্রাণিত করে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো নাটক বা গল্পের চমৎকার সব বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ সবাইকে।